শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা উপন্যাসের পর্ব সংখ্যা ৮। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আমি তোমাদের সঙ্গে আছি মাহি। হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলেছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন কোন বড় ধরনের বিপদের সম্মুখীন হয় আমি, আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে। আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন। এবার কিভাবে পৌঁছাবো এই লোকটা অবধি? হঠাৎ যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্টার খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখে বিয়ে পড়ানো সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটাই আমার বান্ধবী। ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতা ঘেঁটে আমাদের এই কাবিননামা একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভব আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2জন মানুষ ছিল, একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবেন। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামা কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামা কাগজ দিয়ে আপনার কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে? তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জুই সবাইকে থামিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এর জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেই দিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের অপরিচিত কেউ হন কিনা
সরি, ওটা পরিচিত। আপনি আমাদের পরিচিত কেউ হন কি না, বা আপনি কখনো কাবিননামা খোঁজে এখানে এসেছেন কি না কাউকে নিয়ে, এসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনার খুঁজছে, আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছে না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবে। পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোর ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারোর চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বা মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো, তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চেনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমি প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন। এর আগে না, আরও মাস 2-1 ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের ওপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমরা লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল, যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেব ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবি সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এর জন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বার উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নাম্বার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ, না? তোর ভাবিকে 2 থাপ্পড় মারার জন্য হলো আমার তাকে দরকার।
যা তো এই নাম্বারে লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার, যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই, যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোর জোরে অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটিরই বা দোষ কি? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজে পাওয়ার জন্য, বা তার ভালোবাসায় বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে, তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দেবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন, কেউ বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল। যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায়, এর জন্য, ব্যাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর উনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখেই অফিসের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকল। বড় লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝল। সুখীন মানুষগুলার সখ্যতাটা তাদের বাড়ি নিয়ে বুঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকল। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব অফিসের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পিছন থেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে হাতে পেপার কালেকশন, হয়তো কিছুর তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছেন। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের ওপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনও তার ল্যাপটপের উপরে। আসিফের কথার উত্তরে বলল,
ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই নিচে আউট মানুষ নাই, আমি সবাই বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথা উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটির কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমন। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে, সেও বসে যায়। দুজনই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝেই সোজাসাপটা বলতে শুরু করলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলে দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান, এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তি কপালের ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ডিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজাসাপটা বলল, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চায়। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চায়। হৃদের কথার আকাশ থেকে পড়লো এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব এই মেয়েকে পাবে কোথায়? যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল সেই মেয়েকে তো তিনি চিনেও না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল তাও ঝড় তুফানের রাতে। এখন যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষ বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মীপ্রান্তি মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুলটা করলো? হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরে আসায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবার অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল।